ডাক্তার নেই, সেখান থেকে ওই যে ডাক্তার হবে, আমরা যে ওকে ডাক্তার তৈরি করতে পারবো সেটা আমরাও কোনো সময় ভাবিনি। কিন্তু ও নিজের প্রচণ্ড ধৈর্য, প্রচণ্ড মেধাবী এবং প্রচণ্ড পরিশ্রমী ছোটবেলা থেকে, তাই ও এখানে এসে পৌঁছাতে পেরেছিল। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছিল। তারপরে যখন জেএনএম এমবিবিএস ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন থেকেই ও আমাদের অভিভাবক হয়ে উঠেছিল। যখন ও ফার্স্ট ইয়ারে পড়ে তখন আমার প্রচণ্ড শরীর খারাপ, ও ওর কলেজে জেএনএমেই আমাকে নিয়ে গেছিল। তখন জেএনএমের যিনি গাইনি ডিপার্টমেন্টের হেড ছিলেন তিনি এখন জেএনএমের প্রিন্সিপাল ডক্টর মনিদীপ পাল স্যার, সেদিন আমাকে একটা কথা বলেছিলেন যে আপনার মেয়ে এমন মেধাবী, ওকে আমরা এমন তৈরি করে দেবো যে ভালো মানুষও হবে এবং যে পেশেন্টের পাশে বসে কাঁদতে পারবে। আজকে আমি ওনাদের কাছেও কৃতজ্ঞ যে আমার মেয়েকে ওনারা সেভাবেই তৈরি করে দিয়েছিলেন। আজকে আমাদের দুর্ভাগ্য আমরা ওকে হারিয়ে ফেলেছি, কিন্তু ভগবান আমাকে একটা ডায়মন্ড দিয়েছিলেন যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা তাকে রক্ষা করতে পারিনি। একটা সামান্য ছোট্ট কথা বলি, রাতে প্রত্যেক দিন খেতে যাওয়ার আগে ওর বাবার ওষুধগুলো গুনে রেখে দিত। আমি ভাত দিয়েছি কিন্তু ওর বাবার ওষুধের কৌটায় দেখে রাত্রে খাওয়ার একটা ওষুধ নেই। তখন আমাকে বলছে, মা আজকে আর আমরা ভাত খাবো না। কেন ভাত খাবি না? না বাড়ির তো ওষুধ নেই, তুমি সেটা দেখো নি। বাপি বলছে, না একদিন ওষুধ না খেলে কিছু হবে না। ও তখন বলছে, না আজকে আমরা আর ভাত খাবো না, তুমি যতক্ষণ না দোকানে গিয়ে ওষুধ কিনে আনবে ততক্ষণ আমরা ভাত খাবো না। তারপর সেই রাত্রে দিয়ে দোকান খুঁজে ওর বাবা ওষুধ নিয়ে এসেছে, তারপর আমরা তিনজন ভাত খেয়েছি। আমরা খুব স্বচ্ছন্দ পরিবার না হলেও খুব হাসি খুশি আমাদের একটা ফ্যামিলি ছিল। আমরা সব কিছু সেই নয় অবস্থা হারিয়ে ফেলেছি এবং পুরো বাংলাদেশে হয়ে গেছিলাম। আমাদের যে অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারে 4 দিন আমাদের যেভাবে সমস্ত কিছু ওদের কথা মতো চলতে হবে, আমাদের লোকাল এমএলএ, লোকাল কমিশনার এবং লোকাল পুলিশ সবার তত্ত্বাবধানে চলতে হবে, সেটা আপনারা সবাই দেখেছেন। হয়তো আমরা টালাখানায় বসেছিলাম, আর সমস্ত পুলিশ আমার মেয়ের ডেড বাড়িটা গ্রিন করিডোর করে বাড়িতে নিয়ে চলে এসেছিল। এখন সে আমাদের ওখানকার চেয়ারম্যান হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন। কিন্তু যিনি আমার কণ্ঠটা এখনো খোলা রেখেছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী স্যার, 4 দিন পরে আমাদের বাড়িতে গেছিলেন। তখন আমাদের নির্দেশ ছিল কাউকে কিছু না বলার, কিন্তু আমার ভেতরে একটা এত কষ্ট ছিল যে আমি স্যারকে বলে ফেলেছিলাম, জানেন স্যার, যখন আমার মেয়েকে দেববাড়ি এখানে শোয়ানো ছিল তখন ডিসি নর্থকে ডেকে নিয়েছিল এখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার আমাদের একটা টাকার বান্ডিল দেওয়ার জন্য, এবং সেটা আমাদের পাশের বাড়ির সঙ্গীত মুখার্জি আমার কানে কানে হেসে হেসে এটা বলছিল এবং আমরা যাতে কাউকে না বলি সেটাও আমাদের হুমকি দিয়েছে। এটা শুনে ওর বাবা আমাকে বারবার বলছিল, তুমি এগুলো বলো না, বলো না। আমাদের ঘরে যারা আমাদের রিলেটিভ ছিল তারাও আমাকে বলছিল যে তুমি এগুলো বলে দিও না, বলে দিও না, আমাদের বিপদ হবে। কিন্তু আমার ভেতর থেকে যেন আমার মেয়েটাই বলে দিচ্ছিল, মা তুমি বলো, এই অন্যায় সহ্য করো না। তখন আমি স্যারকে বলে দিয়েছিলাম সবকিছু, খুব ভয়ে ভয়েই বলেছিলাম, কিন্তু সুবর্ণ স্যার সেগুলো নিজেই মিডিয়াতে এসে বলে দিয়েছিলেন। বলে দেওয়াতে সন্ধ্যাবেলায় আবার আমাদের উপর অত্যাচার হয় যে তোমরা কেন এগুলো বলে দিয়েছো, তোমরা বিচার পাবে না। তাই একটা ভিডিও করে নেওয়া হয়েছিল যে এগুলো আমরা বলিনি বলে। এত অত্যাচারিত আমরা 4 দিন ধরে হয়েছিলাম। আপনারা এত মানুষ আমাদের পাশে আছেন, সমস্ত গোটা বিশ্বই আমার পাশে আছে, হয়তো আমার তাই গলার আওয়াজ বেরোচ্ছে, নাহলে আমাদের কবেই বাংলুদ্ধ হয়ে যেতাম। কিন্তু টাকার কাছে আমরা কোনোদিন নথি স্বীকার করিনি, কারণ আমার মেয়ে ওটা পছন্দ করতো না। আমার মেয়ে যখন চেম্বারে বসতো তখন ওই এমআররা আছে যে আমার এই ওষুধটা লিখে দিন ম্যাডাম, একটু টাকা দেবো, ও পরিষ্কার বলে দিত আমাকে কেউ টাকা অফার করবেন না, আমি পেশেন্ট দরকার হলে মানে যারা গরিব টাকা দিতে পারে না তাদের আমি বিনা পয়সায় দেখি। একদিন এমন হতো, মা আজকে শুধু আমার গাড়ি ভাড়াটাই খরচা হলো, কোনো লাভই হলো না। কেন না? পেশেন্ট হয়নি কোনো? না, পেশেন্ট হয়েছে, আমি 12টা পেশেন্ট দেখেছি কিন্তু কারো থেকে টাকা নিয়ে নিলাম। আমি তখন ওকে
পারলো না যে ওর নাম এত ছড়িয়ে গেছে। কিন্তু আমাদের একটাই দুঃখের বিষয় যে বড় ডাক্তারের বাবা মা হিসেবে যেখানে আমাদের পরিস্থিতি হবে, সেখানে আমরা হচ্ছে নির্যাতিত পরিবার হিসেবে নির্যাতিতার বাবা মা হিসেবে পরিচিত পাই। তবুও আমাদের মেয়েটাকে নিয়ে যেমন গর্ব ছিল, মেয়েটা নেই তাতেও আমার সেরকমই গর্ব। কারণ ও নেই আমি বিশ্বাস করি না, ও আছে। ও আমার আপনাদের মতো সবার মধ্যেই ও ঘুরে বেড়াচ্ছে। এবং ও যে চোখের রক্ত দিয়ে নিজের বলিদান দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, ও না থাকলে তো আমরা জানতেই পারতাম না যে স্বাস্থ্য ব্যবস্থার এই যে ভূতরা ব্যবস্থা ও যে দেখিয়ে দিয়ে গেছে। এই যে এত লোক যে দাঁড়িয়ে চুপচাপ আমাদের কথা শুনছেন, এটা তো আমরা জানতাম না যে মানুষের বিবেক এত জাগ্রত আছে, মানুষের শিরদাঁড়া এতটা সোজা আছে। ও তো দেখিয়ে দিয়ে গেছে বাঙালির বিকৃত শিরদাঁড়া সোজা হয়ে গেছে আর কি আমার মেয়ের জন্য। তাই আমি আমার মেয়ের জন্য গর্বিত, আপনাদের জন্য আমি গর্বিত। সবাই আমার পাশে আছেন বলে আমার এখনো বলার কথা আছে। কিন্তু সরকার যেভাবে যারা অন্যায় করছে তাদের পুরস্কার দিচ্ছে এবং যারা উন্নয়ন জাস্টিস বলছে বা প্রতিবাদ দেখাচ্ছে তাদের ইয়ে করছে, তাদের বহিষ্কৃত করছে আমি বলবো। কারণ সুবর্ণ স্যার যে পোস্টে আছে তাকে ডিমোশন করা হয়েছে, তাকে প্রাইজ পোস্ট দেওয়া হয়নি, তাকে ডিমোশন করে দার্জিলিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কত ওই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, তাদেরও ভয়ে মুখ বন্ধ করিয়ে রাখা। উইওয়ান জাস্টিস কথাটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুনতেই পারছেন না। এখন কি দোষ করেছিল বলুন তো আমার মেয়েটা? আমরা কি দোষ করেছিলাম? তার একটা চিকিৎসক, সে তার অস্ত্র হচ্ছে ওষুধ। বিনা ওষুধে যখন মানে যার ওষুধে যখন পেশেন্ট মারা যাচ্ছে সে প্রতিবাদ করলে সে কি অন্যায় করেছিল? কোনো অন্যায় আমার মেয়ে করেনি, কোনো অন্যায় আমরা করিনি। তাই আমরা বিচার ঠিক পাবো, বিচার হয়তো দেরি হবে, বিচার ছিনিয়ে আনতে হবে, প্রশাসন বিচার দেবে না, কিন্তু আমরা ধৈর্য ধরে অপেক্ষা করবো, বিচার আমরা ছিনিয়েই আনবো। আজকে হয়তো আপনারা দেখে থাকবেন যখন হাইকোর্টে মামলাটা চলছিল তখন সরকারি পক্ষের একজন লয়ার, আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি একবার বলছেন বিচার তো হয়ে গেছে লোয়ার কোর্টে, এখন কি আবার মা বাবার বিচার চাইছে, এটা কি চাওয়া উচিত? আমরাও তো বিচার চাই। এরকম নানা কথা বলছিলেন, আমরা বুঝতেই পারছিলাম না সরকারের কি মতলব, উনি কি বলতে চাইছেন। সবাই হাসাহাসিও করছিল ওখানকার লয়ার, উনি আসলে বক্তব্য কি বলছেন আমরা আসলে এখনো বুঝতে পারি না সরকার কি বলেন। দুর্নীতির মাথায় হাত রেখে দেন, আর যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেন, গলা টিপে হত্যা করার চেষ্টা করেন। আমার মেয়েটাকে যেমন গলা টিপে তার চোখ মুখ দিয়ে রক্ত বার করে দাঁত মুখ বার করে হত্যা করা হয়েছে। আমি আর এখানে কথা বলতে পারছি না। আপনারা সবাই ধৈর্য ধরে আমার কথা শুনেছেন বলে আমি নিজেকে গর্ববোধ করি। আর সবাই আমার পাশে থাকবেন যতদিন না বিচার পাবো। বিচার আমি অবশ্যই পাবো। আপনারা সবাই লড়াই করবেন, কেউ হতাশ হবেন না। হতাশ হওয়ার কোনো জায়গা আমাদের নেই। আমরা হতাশ হলে পরে আমাদের ঘরে আজকে যেমন আমি আমার মেয়েকে হারিয়েছি, কালকে আপনারা হয়তো আপনাদের মেয়েকে, আমি প্রত্যেকটা ঘরের ছেলে মেয়েকে আমার নিজের ছেলে মেয়ে মনে করি। তাই আমি মনে করি প্রত্যেক দিন রাতে শোয়ার সময় ঠাকুর প্রত্যেক দিন যেন কোনো একটা অঘটন সকালে আমার না শুনতে হয়। এটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা থাকে। আমি যা হারিয়েছি আমার আর ফিরে আসবে না, কিন্তু এই দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা যেন হয়, দুর্নীতি যেন দমন হয়, এটা আমার অধিকার থাকবে। ধন্যবাদ। আরও একটা ছোট্ট কথা আমি বলি, আজকে আপনাদের এই বর্ধমানের কোন প্রান্তরের একটা ছোট্ট দীপু, সে আমাদের ওখানে হসপিটালে ভর্তি আছে, অনেকদিন ধরে 1 মাস ধরে ভর্তি ছিল। তারপরে তার একটা টেস্ট করতে হবে, সেই টেস্টটা শুধু এমআরএসের হবে। সে 1 মাস পরে ডেট পায়, কিন্তু তার বাবার এমন সামর্থ্য নেই যে সেই টাকা দিয়ে তার ডেটটা করিয়ে নার্সিংহোম থেকে করিয়ে দেবে। 1 মাস পরে ডাক্তার বলছে 1 মাস পরে অনেক দেরি হয়ে যাবে। তখন ওর বাবা একটা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে 14,000 টাকা ও ওই টেস্টটা করাতে গেছে। তখন আমাদের এই কলকাতার অভয় মন্ত্রী সুজয় আমার ছেলের মতো, সে ওই দায়িত্বটা নেয়, বলে আমি যেহেতু
ডাক্তার দিদি ভালোবাসতে সবাইকে সাহায্য করার ওদের বুঝিয়েছে। আমি ডাক্তার দিদির পক্ষ থেকেই এই 14,000 টাকাটা আপনাকে দিচ্ছি। উনি খুব খুশি হয়েছে এটা নিয়ে এবং ও হেল্প করেছে। ও অনেক চেষ্টা করে। আর পরশুদিন দীপুর অপারেশন হবে। আপনারা সবাই দীপুর জন্য প্রার্থনা করবেন। সবাই যেন ছোট্ট দীপুরা প্রত্যেকে যেন এই সুজয়ের মতো সুজয়কে খুঁজে পায়, সবাই যেন একটা সুস্থ সমাজ পায়, এটাই সবাই আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকবেন বিচারের কাছে। ধন্যবাদ।